এবার পূজার সেরা স্পাই থ্রিলার সিনেমা রক্তবীজ 2 সিনেমা বাংলাদেশের শেখ হাসিনা ও খালেদা জিয়ার চরিত্রকে একসাথে তুলে ধরা হয়েছে। গল্পের শুরুতেই দেখানো হয় স্পেশাল অফিসার পঙ্কজ সিংকে। সে তার টিম নিয়ে নিউ দিল্লিতে একটা স্টেডিয়ামে অপারেশন চালাতে যায়, কারণ সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। পঙ্কজ সন্ত্রাসীদের পিছু নেন এবং গোলাগুলি শুরু হয়। শেষমেশ তিনি একজন সন্ত্রাসীকে গুলি করে ধরতে সক্ষম হন। পঙ্কজ ওই সন্ত্রাসীর কাছে যায় এবং তার হাত ধরে টেনে তোলে। আসলে এটি ছিল একটি প্রশিক্ষণ মহড়া। সকলে পঙ্কজের নিজের টিমের সদস্য ছিল। পঙ্কজ তার টিমের উদ্দেশ্যে বলে, আমি চাই না যে তাজ হোটেলের মতো কোনো ভয়াবহ হামলা কলকাতায় আবারও ঘটুক। তাই প্রস্তুতি হিসেবে বিভিন্ন শপিং কমপ্লেক্সেও নিরাপত্তা অনুশীলনের পরিকল্পনা করতে হবে। পাশাপাশি কয়েকদিন আগে খৈরাগে যে বিস্ফোরণ ঘটানো হয়, সেখানে প্রেসিডেন্ট সহ অনেকে হত্যার টার্গেট ছিল, সেই ঘটনাও আমাদের ভাবিয়ে তোলে। পঙ্কজ বুঝতে পারে বড় কিছু ঘটতে যাচ্ছে, যেটা অবশ্যই থামাতে হবে। এরপর দৃশ্যপট আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানান, প্যারামিলিটারিরা সেনাবাহিনী সদস্যদের হত্যা করে অস্ত্র লুট করছে এবং বহু অফিসারও মারা গেছে। হাসিনা বলে যে প্যারামিলিটারিরা অফিসারদের সমান বেতন দাবি করে বিদ্রোহ করেছে। তখন প্রধানমন্ত্রী পিএস জানান, তারা অনেক নথিপত্র পুড়িয়ে ফেলেছে এবং গোয়েন্দা সংস্থার ওয়েবসাইট হ্যাক করারও চেষ্টা করেছে এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বর্তমানে ভারতে অবস্থান করছেন। এখানে মূলত বাংলাদেশি বিডিআর বিদ্রোহের ঘটনা তুলে ধরা হয়েছে। দৃশ্যপট এবার ভারতের প্রেসিডেন্ট ভবনে। সেখানে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার সাথে ভারতের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়। প্রেসিডেন্ট বলেন, আপনাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল। নেত্রী জানান, তিনি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তা মানেননি। প্রেসিডেন্ট জবাবে বলেন, সরকার দুর্নীতিগ্রস্ত হলেও নির্বাচন বর্জনের ফলে সন্ত্রাসীদের সুযোগ তৈরি হয়েছে। দৃশ্য আবারও ফিরে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দপ্তরে। পিএস জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা চলছে এবং এর সঙ্গে সরকারেরই কিছু সদস্য জড়িত। এমনকি প্রধানমন্ত্রীর উপর হামলার সম্ভাবনাও আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে জবাব দেন, হামলার ভয় আমি করি না। এর আগেও বহুবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এমনকি 70-এর দশকে আমার পুরো পরিবারকেও হত্যা করা হয়েছিল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 1972-এর ঘটনা। পুরো পরিবার হারিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। সেখানে তার এক পরিচিত ব্যক্তি তাকে আকাশবাণীতে চাকরির সুযোগ করে দেন। কিন্তু জন্মভূমি রেখে অন্য দেশে তার মন টেকেনি। পরবর্তীতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে বিশে ফিরে আসেন। এ পর্যায়ে দেখানো হয় বর্ধমানের এক গ্রাম। সেখানে এক বৃদ্ধা ঠাকুমা অসুস্থ হয়ে পড়েন এবং তার ব্যক্তিগত ডাক্তারকে ফোন করেন। সেই ডাক্তার তখন লন্ডনে ছিল, তাই সে অন্য একজনকে পাঠান। রাতে ট্রেনে করে নতুন ডাক্তার আসেন। স্টেশন থেকে মনির আলম নামে এক ব্যক্তি তাকে রিসিভ করে, বলে যে ঠাকুমা আমাকে পাঠিয়েছে। এরপর তাকে সাথে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে ওই লোকটাকে হত্যা করে। অন্যদিকে একটি থানায় দেখা যায় এক দম্পতি তাদের 3 ছেলে নিখোঁজের অভিযোগ জানাতে এসছে। এসপি সংযুক্তা হারিয়ে যাওয়া ছেলেদের বয়স জিজ্ঞেস করলে বলে, ছেলেদের বয়স যথাক্রমে 20, 30 ও 40 বছর, কিন্তু বাবা মা হিসেবে যারা অভিযোগ জানাতে এসছেন তার বয়স 45 আর মায়ের 29, যা একেবারেই অসম্ভব। সংযুক্তা বুঝতে পারে এরা আসল বাবা মা নয়, বরং জাল কাগজ দিয়ে ইমিগ্রেশনের মাধ্যমে তাদেরকে আনা হয়েছে। ফেক আইডেন্টিটির মাধ্যমে 3 জনকে বাবা মা বানানো হয়েছে। এর পিছনে একটি বড় চক্র কাজ করছে। তাই সেই ভুয়া বাবা মাকে লকআপে পাঠানো হয়। ঠিক তখনই পঙ্কজ ফোন দিয়ে সংযুক্তাকে জানায় সে খয়রাগার কেস নিয়ে আলোচনা করতে তার সঙ্গে দেখা করতে আসতেছে। কিছুক্ষণ পর সংযুক্তার কাছে আরেকটি কল আসে। তাকে জানানো হয় বিপুল পরিমাণ আর্মস পাচার হচ্ছে। সঙ্গে সঙ্গে সংযুক্তা তার সহকর্মীদের দ্রুত রওনা হওয়ার নির্দেশ দেয়। দৃশ্য আবারও ঠাকুরমার বাড়িতে আসে। আসল ডাক্তারকে খুন করে মনির আলম ডাক্তার সেজে হাজির হয় এবং সে ঠাকুমাকে সেবা দিতে থাকে, এমনকি ঠাকুরমার ছেলে হবার ইচ্ছাও প্রকাশ করে। অন্যদিকে সংযুক্তা তার ফোর্স নিয়ে একটি লেডিজ হোস্টেল ঘিরে ফেলে। তার কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল যে এখান থেকেই আর্মস সাপ্লাই হচ্ছে। ভেতরে প্রবেশ করলে কয়েকজন ছেলেপেলের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। সংযুক্তা একে একে তাদের গুলি করে এবং প্রতিটি রুম তল্লাশি করতে থাকে। তখনই এক ঘরে মনির আলমকে অস্ত্র নাড়াচাড়া করতে দেখা যায়। সংযুক্তা তাকে হ্যান্ডস আপ করে ঘুরে দাঁড়াতে বলে। মনির ঘুরে দাঁড়ালে মনিরকে দেখে সে কিছুটা অবাক হয়ে যায় এবং পিস্তল নামিয়ে আনে। এরপর মনির হ্যান্ডশেক করতে হাত বাড়ায়। দৃশ্যপট 2 মাস পেছনে ফিরে যায়। একটি রক্তদান কর্মসূচিতে সংযুক্তার দেখা হয় মনির আলমের সঙ্গে। ডাক্তার পরিচয়ে মনির মানুষদের সেবা দিচ্ছিল। সংযুক্তা এগিয়ে এসে বলে, শুনেছি আপনি যাদের সেবা করেন তাদের পরিবারের সদস্য বনে যান। এরপর গৌরী দাস নামের সেই ঠাকুরমার প্রসঙ্গ তোলে।
মনির কিছু না বলে চুপ করে থাকে। সেদিন সংযুক্তা তার সঙ্গে একটি ছবি তোলে। একই দিনে দেখা যায় গৌরী দাস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছে। জানা যায় গৌরী আর মনির আসলে ভাই বোন, কিন্তু মনির গৌরীর কাছে অন্য পরিচয় থাকে, ডাক্তার রবি শুক্লা হিসেবে। এরপর গল্প চলে যায় আরও পেছনে, থাইল্যান্ডে। তখন প্রকাশ পায় সাহেল নাম রাখা যাবে না, তোমার নাম এখন থেকে হবে মনির আলম। তুমি এখন জেএসএম এর সদস্য, তারা তোমাকে কঠোরভাবে প্রশিক্ষণ দেবে। মনির আলম জেএসএম এর অধীনে কড়া ট্রেনিং শুরু করে। এরপর দৃশ্য বর্তমান সময়ে ফিরে আসে। পঙ্কজ সিং নিজের টিম নিয়ে বাবু নামে এক সন্দেহভাজনকে ধরতে সফল হন। পরের দৃশ্যে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বৈঠক দেখানো হয়। দুই রাষ্ট্রনায়ক মুক্তিযুদ্ধ ও তার গুরুত্ব নিয়ে বিস্তর আলোচনা করেন। বাংলাদেশি প্রধানমন্ত্রী তিস্তা চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, এই চুক্তি নিয়ে দেশজুড়ে জনরোষ আছে, আমাদের এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক তখন পঙ্কজ সিং খয়রা গার্গ বিস্ফোরণ কেসের ফাইল প্রেসিডেন্টের কাছে পেশ করেন। প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে স্বীকার করেন যে তার শ্বশুরবাড়ি বাংলাদেশে, যেখানে তিনি বিয়ের পর আর যেতে পারেননি। এই বুড়ো বয়সে ফিরে গেলেও তাকে নতুন জামাইয়ের বরণ করে নেওয়া হয়। আসলে এখানে হাসি ঠাট্টার মাধ্যমে তিস্তা চুক্তি এড়িয়ে যাওয়া হয়। অন্যদিকে সংযুক্তা পঙ্কজের জন্য অপেক্ষা করছিলেন। বোঝা যায় পঙ্কজের প্রতি তার একটা দুর্বলতা আছে। পঙ্কজ যখন আসে, সংযুক্তা তার সাথে কথা বললেও পঙ্কজ হাত না বাড়িয়ে ফোনে কথা বলতে থাকে। এমন সময়ই সংযুক্তা জানতে পারে পঙ্কজের একটি সন্তান আছে, যেটা শুনে মুহূর্তের মধ্যেই সংযুক্তার মন খারাপ হয়ে যায়। পঙ্কজ সংযুক্তাকে জিজ্ঞেস করে, লেডিস হোস্টেল থেকে যাদের ধরে এনেছো তাদেরকে নাকি খুব মেরেছ, ওদেরকে কি একদম মেরে ফেলেছ? সংযুক্তা বলে, আমি কাউকে হত্যা করিনি, সেটি অন্য কেউ করেছে। বুলেটের মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। গোলাগুলিতে যে বুলেট ব্যবহার করা হয়েছে সেটা আমার ব্যবহৃত পিস্তল থেকে নয়। তখন পঙ্কজ বলে, অর্থাৎ স্নাইপার দিয়ে শ্যুট করা হয়েছে। পঙ্কজ আরও জানতে চায়, তুমি কিভাবে নিশ্চিত হলে যে ওই হোস্টেলে বর্ডার পেরিয়ে অস্ত্র আনা হচ্ছে? সংযুক্তা জানায়, আমার সোর্স জানিয়েছিল। এবার সংযুক্তা সেই সোর্সকে দেখানো হয়। সে আর কেউ আর নয়, মনির আলম। সে লেডিস হোস্টেলে একজনকে চিকিৎসা দিতে গিয়ে অস্ত্র সরবরাহের তথ্য জানতে পেরেছিল। তাই সংযুক্তা সেদিন তাকে ডাক্তার হিসেবে ধন্যবাদ জানিয়েছিল। এ সময় পঙ্কজের সহকর্মী ফোন করে জানায় জেএসএম এর সাইবার সেল অ্যাক্টিভ হয়েছে এবং দেখা গেছে বাবু নামের একজন ঢাকায় এক ব্যক্তিকে প্রায় 50 বার কল করেছে। এতে পঙ্কজ নিশ্চিত হয়ে যায় যে বড় কোনো আক্রমণের পরিকল্পনা চলছে। এরপর পঙ্কজ সবাইকে নিয়ে জেএসএম এর বিস্তার ও কার্যক্রম নিয়ে ব্রিফিং করে আর বলে যে টেররিস্টরা সারা দক্ষিণ এশিয়ায় তাদের কার্যকলাপ বাড়াচ্ছে। তারপর দৃশ্যপট নিয়ে যাওয়া হয় গৌরী দাসের কাছে। গৌরী তার ভাই প্রেসিডেন্টকে ফোন করলে প্রেসিডেন্ট জানান, কয়েকদিন পর আমি বাংলাদেশে যাচ্ছি, তুইও চল। গৌরী রাজি হয়। দৃশ্যপট আবারও আসে পঙ্কজের কাছে। একজন এসে জানায়, লেডিস হোস্টেল থেকে আটক করা সাসপেক্টের একজন নেশায় আসক্ত, 2 দিন ধরে কিছু খায়নি, শুধু বিড়ির জন্য ঝটপট করছে। পঙ্কজ সিগারেট জ্বালিয়ে তার সামনে ধরলে সে বলে, আমাকে একটু দেন, তাহলেই সব বলে দেব। পঙ্কজ জিজ্ঞেস করে, লেডিস হোস্টেলে কারা অস্ত্র ঢুকাচ্ছিল? মনিরকে এনকাউন্টারের পর কারা মিশন চালাচ্ছিল? তাদের আসল পরিকল্পনা কি? সাসপেক্ট উত্তর দেয়, এটা তাদের প্ল্যান নয়, মনির আলমের প্ল্যান। সে আসলে মারা যায়নি, সবার মুখে মুখে তার নাম শুনেছি কিন্তু মুখ দেখিনি। পঙ্কজ তখন তার নাম জানতে চাইলে সাসপেক্ট বলে, আমি হাসনু, নকল টাকা বানাই। তারা আমাকে বিশ্বাস করেছিল কিন্তু প্ল্যানে নেয়নি। পঙ্কজ আবার জিজ্ঞেস করে, প্ল্যানটা কি ছিল? এই উত্তর একটু পরেই জানা যাবে। এবার দৃশ্যপট আসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে। পুলিশ প্রধানমন্ত্রীকে জানায়, আজ সকালে হাইকোর্ট জেএসএম নেতা শহীদুলকে ফাঁসির রায় দিয়েছে। তাই জেএসএমের সদস্যরা শহরে আন্দোলন শুরু করেছে। এই আন্দোলনের জন্য তাদেরকে টাকাও দেওয়া হচ্ছে। হতে পারে এই নাশকতা বাইরের দেশ থেকে করা হচ্ছে। প্রধানমন্ত্রী তখন পুলিশকে জিজ্ঞেস করে, কে হতে পারে? দৃশ্যপট আবারও আসে পঙ্কজের ইন্টারোগেশনে। হাসনু তাদের প্ল্যান বলতে থাকে, আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় মনির আলম গোপন আস্তানায় কয়েকজনের সাথে বৈঠক করছে। আড়ালে লুকিয়ে সব শুনে হাসনু। একজন বলে, আমাদের মুজাহিদদের ওপর অনেক অত্যাচার চলছে, সরকার ইন্ডিয়ার সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। উত্তরে মনির জানায়, প্ল্যানিং হবে ইন্ডিয়ায় কিন্তু কিলিং হবে বাংলাদেশে, মিশন M2। এই তথ্যই পঙ্কজকে জানায়। পরদিন রাতে গৌরী সবাইকে জানায়, আমরা ঢাকা যাচ্ছি। তখন এই সুযোগ কাজে লাগায় মনির আলম। সে গৌরীকে বলে, বাংলাদেশ যাওয়া নিয়ে কোনো চিন্তা করো না, আমিও যাব তোমার সাথে। পরের দিন পঙ্কজ সিংহের সহকর্মী রিয়া গাড়ি নিয়ে বের হলে মনির স্নাইপার দিয়ে তাকে টার্গেট করে। গাড়ি চালাতে চালাতেই রিয়া পঙ্কজকে ফোন করে বলে, স্যার আপনি কি আমাকে কোনো টেক্সট করেছিলেন? পঙ্কজ উত্তর দেয়, না তো। তখনই রিয়া বুঝতে পারে এটা ফাঁদ, কিন্তু কিছু করার আগেই মনির শ্যুট করে দেয় আর মারা যায় রিয়া। পরে পঙ্কজ রিয়ার মৃতদেহ থেকে উদ্ধার করা বুলেটের রিপোর্ট বসের কাছে জমা দিয়ে বলে, মনির এখনও বেঁচে আছে।
বাংলাদেশে বড় আক্রমণ হতে চলেছে। বস তখন বলে, ওটা বাংলাদেশে অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের মাথা ঘামানোর কি আছে। পঙ্কজ জবাব দেয়, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে যাচ্ছেন, বড় বিপদ হতে পারে, আমাকে ওনার সঙ্গে যাওয়ার ব্যবস্থা করে দিন। প্রেসিডেন্ট পরিবারের সাথে ঢাকায় আসেন। গৌরীসহ সবাইকে সুরক্ষার জন্য পাঠানো হয়, সংযুক্তা ও তার সহকর্মীকে। বাংলাদেশে নামতেই সংযুক্তার সহকর্মীকে ফোন করে কেউ জানায়, গৌরী ম্যাডামের কাছে ডাক্তার নিখোঁজ হওয়ার কেস এসছে। সহকর্মী অবাক হয়ে বলে, উল্টাপাল্টা বলছো কেন, ডাক্তার তো আমার সাথেই আছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে মনীষ। পরে সংযুক্তা মনিরকে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করেছো? এবার কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়। থাইল্যান্ডে ডাক্তারি পড়ার সময় সাহিল আর আয়েশার প্রেম দেখানো হয়। একদিন ক্যাম্পাসে সাহিল আয়েশাকে প্রস্তাব দেয়, তুমি কি আমাকে বিয়ে করবে? দৃশ্য আবারও বর্তমানে ফিরে আসে। সবাই গেস্ট হাউসে পৌঁছায়। সেই রাতেই প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ও গৌরী বৈঠকে বসেন। সেখানে প্রেসিডেন্ট বলেন, ভারত সবসময় বাংলাদেশের পাশে থেকেছে, সেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শুরু থেকেই। কিন্তু আজকের কিছু বাংলাদেশি সেটাকে স্বীকার করতে চাইছে না। বাংলাদেশ ও ভারতের ঐতিহ্যগত বন্ধুত্ব অটুট রাখতে হবে, এটাই সকলে চায়। একই সঙ্গে পঙ্কজের বস জানায়, তোমার বাংলাদেশ যাত্রা ব্যবস্থা হয়ে গেছে, তুমি কয়েকজন সহকর্মীকে নিয়ে যেতে পারবে, কিন্তু এটা কোনো অপারেশন নয়, শুধু আলোচনার জন্য। দেশের বর্তমান পরিস্থিতি ভালো নয়, দুর্নীতির কারণে সরকারের বিরুদ্ধে সমালোচনা করা হচ্ছে, তাই ঝামেলার শেষ নেই। বস আরও অনুরোধ করেন, যেদিন আসবে মায়ের জন্মভূমির মাটি নিয়ে এসো। পরের দিন প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে একটি কনফারেন্সে যোগ দেন। একই সময়ে পঙ্কজ তার টিম নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন সমস্যা মোকাবিলা করছিল। এক সহকর্মী সংবাদপত্র দেখায়, সেখানে লেখা আছে, ভারতীয় গুপ্তচর পঙ্কজ সিনহা। সহকর্মিতা পঙ্কজকে দেখিয়ে বলে, কেউ আমাদের আসার আগাম খবর পেয়ে এই পরিস্থিতি সাজিয়েছে। পঙ্কজ জবাব দেয়, আমার নাম পঙ্কজ সিং, নাম বদলে বাংলাদেশে আসা হয়েছে। কনফারেন্স চলাকালীন এক ঘটনার সময় সংযুক্তার ফোন পকেটে বেজে পড়ে। ফোনটা পড়ে গেলে মনির তা তুলে বাইরে চলে আসে। পঙ্কজ বারবার সংযুক্তাকে ফোন দিচ্ছিল। ঠিক তখনই মনিরও ফোন দিয়ে উপস্থিত হয়। পঙ্কজ যখন কাছে আসে, মনির বলেন, ফোনটা পড়েছিল, তিনি মালিককে খুঁজছিলেন। তারপর ফোনটি পঙ্কজের হাতে দিয়ে দ্রুত সরে যায়। কনফারেন্স শেষে সংযুক্তা গৌরীর পরিবারের সঙ্গে বেরিয়ে আসলে পঙ্কজ জানতে চায়, তোমার ফোন কোথায়? সংযুক্তা দেখে ফোন নেই। তখন পঙ্কজ বলে, এক অপরিচিত ব্যক্তি তোমার ফোন আমাকে দিয়েছে। ততক্ষণে মনির গৌরীর সঙ্গে চলে গেছে। পঙ্কজ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তা প্রহরী জানায় অনুমতি নেই। পঙ্কজ বলে, আমরা পুলিশের লোক। এক সাব ইন্সপেক্টর তাদের থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসা শুরুতেই সে বলে, তুমি কি সেই ভারতীয় গুপ্তচর পঙ্কজ সিনহা? পঙ্কজ তর্ক করে, আমি পঙ্কজ সিং, আমি পুলিশের লোক, এখানে বড় কোনো হামলার পরিকল্পনা চলছে। এই কথায় এসআই মামুনও আগ্রহী হয়ে জিজ্ঞাসা করেন, বাংলাদেশে কী সমস্যা? পঙ্কজ বলে, সার্কের মানে হলো আমরা একত্র। যদি পাকিস্তানের কোনো শিশু মারা যায় তাতে আমারও মন কাঁদে, আমাদের কেউ মারা গেলে আপনাদেরও মর্মাহত হওয়া উচিত। তাই আমি বলছি, বড় ধরনের হামলার হুমকি আছে, আপনারা আপনাদের সব সোর্স সক্রিয় করুন। মামুন তখন বলে, আসন্ন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী একসঙ্গে থাকবেন, কেউ ঝামেলা দেখতে চায় না। পঙ্কজ জোর দিয়ে বলে, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ মানে শুধু খেলা নয়, দুটি দেশের সম্পর্কের বিষয়, আমরা চাই সম্পর্ক ভালো থাকুক। রাতে গৌরী মনিরকে বলে, আগামীকাল চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া যাব, মাস্টারদা সূর্য সেনের বাড়ি দেখব। মনির জবাব দেয়, আগামীকাল তো বাংলাদেশ ও ভারতের ম্যাচ, আমি সেটা দেখতে যাব। সকালে সংযুক্তা খোলা বাতাসে দাঁড়িয়েছিল। তখন মনির এসে বলে, এই শহরের বাতাসও ততটা মুক্ত নয়। সাথে আরও বলে, জেএসএম নেতা শহীদুলের ফাঁসির রায় এবং প্রেসিডেন্টের সফর, সব মিলিয়ে ঝুঁকি তৈরি হয়েছে। জেএসএম সাধারণ কোনো গ্রুপ নয়। এই কথায় সংযুক্তা অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ মনির যা বলছে তা নতুন এবং উদ্বেগজনক। সংযুক্তা হঠাৎ মনিরকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? মনির প্রসঙ্গ পাল্টে বলে, গতকাল পুলিশ আমাদের সবার ফোন নিয়ে নিয়েছে, ভেবে দেখুন অন্য দেশে ফোন ছাড়া চলাফেরা কতটা কঠিন। সংযুক্তা শান্তভাবে বলে, আপনি তো এমনিতেই ফোন ছাড়া থাকেন। তারপর বলে, আমাকে একটু পুলিশ হেডকোয়ার্টারে যেতে হবে। এই সময় মনির তাকে বলে, তার একটা ডায়েরি হারিয়ে গেছে, কিন্তু সংযুক্তা কিছু না বলে চলে যায়। পরে সবাই পুলিশ হেডকোয়ার্টারে এলে মিশন M2 প্রসঙ্গ ওঠে। এটা শুনে পুলিশ তাদের টেরোরিস্ট বলে অভিহিত করে এবং হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করবেন না, না হলে -2 করে দেব। এই শব্দটাই পঙ্কজের মনে প্রশ্ন জাগায়। হেডকোয়ার্টার থেকে বের হওয়ার পর এক ব্যক্তি তাদের অনুসরণ করতে থাকে। পঙ্কজ ও তার দল সেটা বুঝে তাকে ফাঁদে ফেলে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের আগেই হঠাৎ এক স্নাইপারের গুলিতে সে মারা যায়। পঙ্কজ সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা মনিরের কাজ, কিন্তু তখনই পুলিশ হাজির হয়ে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। থানায় পঙ্কজ বলে,
এটা মনিরের লোক ছিল। আমরা তাকে ধরে ফেলেছিলাম বলেই মনির তাকে হত্যা করেছে। আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল না, তাকে স্নাইপার দিয়ে মারা হয়েছে। সিন কাট করে দেখা যায় মনির স্টেডিয়ামে বসে উদ্বোধনী অনুষ্ঠানের নাচের রিহার্সাল দেখছে। এখানে ফ্ল্যাশব্যাকে উঠে আসে সাহিল আর আয়েশার গল্প। আয়েশা ডাক্তার না হতে পারে ড্যান্সার হয়েছে, যা সাহিল কোনোভাবেই মেনে নেয়নি। স্টেডিয়ামে ফিরে মনির টেকনিশিয়ান ইমরোজের কাছে যায়, তাকে তার পারিবারিক জীবনের গোপন তথ্য জানিয়ে দিয়ে বলে, তোমার স্ত্রী অন্য পথে চলে গেছে। ক্ষুব্ধ ইমরোজ বাসায় গিয়ে দেখে স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে। এরপর মনির তাকেও খুন করে। আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় আয়েশা সাহিলের ঘরে কিছু ছবি দেখে সন্দেহ করে, বুঝতে পারে সাহিল জেএসএমে যোগ দিয়েছে এবং খুন করছে। সে প্রতিবাদ করে। সাহিল তখন বলে, আমি জিহাদের পথে আছি। আয়েশা তখন বলে, তাহলে কাউকে মারার আগে আমাকে মারো। বর্তমানে মনির টেকনিশিয়ান সেজে স্টেডিয়ামের সিসিটিভির অ্যাক্সেস নিয়ে তার আইপ্যাডে সেট করে ফেলে। অন্যদিকে পঙ্কজ বারবার বিপদের ইঙ্গিত দিলে এসআই মামুন প্রধানমন্ত্রী হাসিনাকে সাবধান করে, আপনার খেলার উদ্বোধনীতে যাওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী উত্তর দেন, আমার দেশের মানুষ আমাকেই মারবে, আমি যাব এবং খেলা উপভোগ করব। তিনি স্লোগান দেন, জয় বাংলা। এদিকে এক আইনজীবীর উদ্যোগে পঙ্কজদের জামিন হয়। পরে পুলিশ খুঁজে বের করে নিহত ব্যক্তিটি আসলে ভারতীয় গুপ্তচর ছিল, যে পঙ্কজ সিনহা সেজেছিল। এরপর পঙ্কজ ও তার টিমকে অন্য এক গেস্ট হাউসে সরিয়ে নেওয়ার নির্দেশ আসে। এদিকে খেলার আমেজ শুরু হয়ে যায়। মাঠে দর্শক আসছে, দুই দলের খেলোয়াড়রা ড্রেসিং রুমে আনন্দ করছে। গৌরী প্রেসিডেন্টকে ফোনে জানায় তাদের অবস্থার খোঁজ, সাথে আফসোস করে, মাস্টারদা সূর্য সেনের বাড়ি আর দেখা হলো না, এখন স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছি। মনির তখন গৌরীকে বগুড়ার দই উপহার দেয় এবং স্বয়ং তাকে স্টেডিয়ামে নিয়ে যায়। অন্যদিকে পঙ্কজ গেস্ট হাউসের সন্দেহ নিয়ে আলোচনা করে। সহকারী বলে, গৌরীর ব্যক্তিগত ডাক্তারকে নিয়ে আমার সন্দেহ আছে। তিনি আসলে রবি শুক্লা নন, তার নিখোঁজ হওয়ার ডায়েরি রয়েছে, তাই সেই ব্যক্তি মনির হতে পারে। পঙ্কজ ফোন ট্র্যাক করার নির্দেশ দিলেও জানা যায় মনির আসলে ফোন ব্যবহারই করে না। এবার সংযুক্তাও নিশ্চিত হয়। মনিরের ছবি দেখানো হলে পঙ্কজ চমকে ওঠে, এই লোকই তো সেদিন আমার হাতে তোমার ফোন দিয়েছিল। তদন্তে বের হয় মনিরের আসল পরিচয়, সাহিল চৌধুরী, স্নাইপার স্পেশালিস্ট। ইন্টারপোল সহ 6টি অ্যান্টি টেরোরিস্ট এজেন্সি তাকে খুঁজছে। পঙ্কজ বুঝতে পারে সে আসল অপরাধীকে ধরে ফেলেছে। তার মাথায় বারবার ভেসে ওঠে -2 এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী প্রথমবার একই মঞ্চে। সব মিলে সে উপলব্ধি করে মনিরের আসল টার্গেট এই দুইজনকেই হত্যা করা। সঙ্গে সঙ্গে সে গাড়ি ঘুরিয়ে স্টেডিয়ামের দিকে রওনা দেয়। স্টেডিয়ামে মনির সিসিটিভির অ্যাক্সেস নিয়ে স্নাইপারের অবস্থান ঠিক করছে। উপস্থাপিকা ঘোষণা করে, আজকের আন্ডার-19 ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী। এরপর নৃত্য পরিবেশনের জন্য মঞ্চে ডাক পড়ে স্বনামধন্য নৃত্যশিল্পী আয়েশা চৌধুরীর। তাকে দেখে হতবাক হয়ে যায় মনির, কারণ এই আয়েশাই তার প্রেমিকা। তাও মনির স্নাইপার পাক করে হত্যার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ দরজায় নক পড়ে। দ্রুত সব গুছিয়ে সে ফ্লাড লাইট টাওয়ারে উঠে যায়। এদিকে পঙ্কজও টিম নিয়ে স্টেডিয়ামে আসে, কিন্তু পুলিশ তাদের ঢুকতে দেয় না। ঠিক তখনই মামুন এসে সবাইকে ভিতরে ঢুকিয়ে দেয়। ভিতরে ঢুকেই পঙ্কজ গৌরীর কাছে গিয়ে জিজ্ঞেস করে, রবি শুক্লা কোথায়? গৌরীর রুমে গিয়ে দেখে রবি নেই। তখন পঙ্কজ জানায় এই রবি আসলে একজন টেরোরিস্ট। এটা শুনে গৌরী তৎক্ষণাৎ রবিকে শেষ করে দিতে বলে। এরপর পঙ্কজ তার সহকর্মীদের নির্দেশ দেয় দুই নেত্রী কখন মঞ্চে উঠবেন সেটা জানতে এবং পুরো এলাকা খুঁজে দেখতে। তখনই দেখা যায় প্রেসিডেন্ট চট্টগ্রামে মাস্টারদা সূর্যশীলের ভাস্কর্যে ফুল দিচ্ছেন। তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন। এদিকে মঞ্চে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে ডাকা হয়। তারা মঞ্চের দিকে এগোতেই মনির স্নাইপার তাক করে। পঙ্কজ সব বাধা অতিক্রম করে মঞ্চের দিকে ছুটে যায়। দুই নেত্রী যখন একসাথে ট্রফি উন্মোচন করতে এগোয় তখন মনির প্রধানমন্ত্রীকে টার্গেট করে গুলি চালায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে পঙ্কজ ঝাঁপিয়ে পড়ায় গুলি তার হাতে লাগে। বিরোধী দলীয় নেত্রীর দিকে ছোড়া গুলি ট্রফিতে গিয়ে লাগে। পঙ্কজ তখন চিৎকার করে জানায়, স্নাইপার থেকে শ্যুট করা হচ্ছে, ফ্লাডলাইটগুলো চেক করুন। দুই নেত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পঙ্কজ ফ্লাডলাইট টাওয়ারের দিকে উঠতে থাকলে মামুনটাকে সাহায্য করে টেনে তোলে। পঙ্কজ বলে, আমরা লড়ছি একজন স্নাইপার এক্সপার্টের সাথে। মামুন উত্তর দেয়, না, আমরা লড়ছি একজন টেরোরিস্টের সাথে। টেরোরিস্টের আসল পরিচয় হলো সে টেরোরিস্ট, তার কোনো দেশ নেই, ধর্ম নেই। আজ বাংলাদেশ ভারত এক হয়ে তাকে শেষ করবে।
অবশেষে পঙ্কজ মনিরকে খুঁজে পায়। ফ্লাড লাইটের ওপর শুরু হয় দুজনের ভয়ঙ্কর মারামারি। পঙ্কজ আঘাত করতে করতে বলে, ডক্টর রবি শুক্লা, মনির আলাম, ডক্টর সাহিল চৌধুরী, আর কত নাম বদলাবি? মনির পাল্টা মারে, তুই একজন মার্ডারারের জন্য গুলি খাইলি কেন? সে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। পঙ্কজ জানায়, না, উনি মার্ডারার নন, উনি দেশের প্রধানমন্ত্রী। মনির তখন বলে, প্রধানমন্ত্রী হয়ে কত মানুষকে মারা হয়েছে তার হিসেব নেই। রাজনীতিবিদরা ক্ষমতায় আসলেই খুনি হয়ে যায়। আর তোরা দালাল, কত টাকায় বিক্রি হস বল, আমি তার থেকেও বেশি টাকা দেব, আমাদের দলে আয়। পঙ্কজ চিৎকার করে বলে, আমরা দালাল নই, আমরা ন্যায়ের পক্ষে কাজ করি। তুইও ডাক্তার, তোর কাজ হলো মানুষ বাঁচানো, হত্যা নয়। এখনও সময় আছে, আমাদের সাথে আয়। কিছুক্ষণ চুপ থেকে মনির বলে, আমার ভুল হয়ে গেছে। সে হাত বাড়িয়ে দেয়, পঙ্কজও হাত বাড়ায়, কিন্তু সেটি ছিল ফাঁদ। মনির আবার আঘাত করতে শুরু করে। ভয়ঙ্কর লড়াইয়ের এক পর্যায়ে মনির ফ্লাডলাইট থেকে পড়ে যাবার উপক্রম হয়, কোনো মতে এক হাত দিয়ে ঝুলে থাকে। পঙ্কজ হাত বাড়িয়ে বলে, এখনও সুযোগ আছে, মানুষের কল্যাণে এগিয়ে আয়। মনির উত্তর দেয়, আমি হয় মারব, না হয় মরব, আমার রক্ত থেকে জন্ম নেবে হাজারো মনির। এটা বলেই হাত ছেড়ে দিয়ে আত্মাহুতি দেয়। মনির ওরফে সাহিলের মৃত্যু হয়। ওইদিকে টিভি নিউজ দেখে আয়েশা ছুটে আসে স্টেডিয়ামে। পুলিশ আটকালে সে বলে, সে আমার হাজব্যান্ড। পুলিশ তাকে লাশের কাছে যেতে দেয়। আয়েশা সাহিলের নিথর দেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। পরে পঙ্কজ আর সংযুক্তা একা হাঁটতে বের হয়। সংযুক্তা বলে, ডক্টর সাহিল আসলে একজন ভালো ডাক্তার ছিল। পঙ্কজ জানায়, জেএসএমেরা এইরকম শিক্ষিত তরুণদের ব্রেন ওয়াশ করে। আর মনে রেখো, মঞ্চে একসাথে দুটো গুলি চালানো হয়েছিল, সাহিল একা সেটা করতে পারে না। লেডিস হোস্টেলেও অন্য কেউ শ্যুট করেছিল, এমনকি আমাদের সহকর্মী রিয়াকে হত্যা করেছিল আরেকজন। মানে সাহিল একা ছিল না, তার সাথে কেউ ছিল। শেষে পঙ্কজ বলে, খয়রা গার্ঘের চার্জশিট দ্রুত জমা দিও, কাজ শেষ হলে মনে চাইলে দিল্লি চলে এসো। সংযুক্তা হেসে জিজ্ঞেস করে, কেন, আপনার ছেলেকে দেখাবেন নাকি? পঙ্কজ মোবাইল বের করে ছেলের ছবি দেখায়। দেখা যায় ছেলে আসলে একটি কুকুর। এরপর রাস্তায় একটি ড্রিঙ্কস ভ্যানকে সংযুক্তা লাথি মারতেই সেটি ব্লাস্ট হয় এবং তাতেই দুজন মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় গাড়ি থেকে নেমে আসে আরেকজন, যে নিজেকে পরিচয় দেয় মনির আলাম হিসেবে। আসলে সেও সব হত্যার মূল হোতা। সাংবাদিক সে যে বিরোধী দলীয় নেত্রীকেও গুলি করেছিল সেই। আর এখানেই শেষ হয় রক্তবীজ 2 সিনেমা।